গভীর রাত, লিয়ারির সংকীর্ণ গলির এক ছোট্ট ঘরে নিস্তব্ধতা জমে আছে। দরজা ধীরে ধীরে খুলে ভিতরে ঢুকলেন রহমান। চোখে অদ্ভুত ঠান্ডা দৃষ্টি, হাতে চকচকে ছুরি। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে তার নিজের মা। ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভারী নীরবতা, তারপর হঠাৎ ছুরির এলোপাথারি কোপ, আর মুহূর্তের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়ে সেই মহিলা। কথিত আছে সেই রাতেই রহমান ডাকাইত প্রথমবারের মতো রক্তে হাত রাঙায়, আর সেখান থেকেই শুরু হয় করাচির আন্ডারওয়ার্ল্ডের এক অন্ধকার কিংবদন্তির গল্প, যার মাথার ওপরে 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল সিন্ধ প্রদেশের সরকার, যার বিরুদ্ধে 100টিরও বেশি ডাকাতি, মার্ডার, কিডন্যাপ এবং মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল, যার গল্প শেষ হয় এক রহস্যময় এনকাউন্টারের মাধ্যমে। আজ আমরা জানবো লিয়ারির আর্লি 2000-এর এক কুখ্যাত গ্যাংস্টারের ব্যাপারে, আন্ডারওয়ার্ল্ড হিস্ট্রিতে যার নাম রহমান ডাকায়েত। রহমানের জন্ম 1980-তে পাকিস্তানের সিন্ধ প্রদেশের করাচিতে লিয়ারি এলাকায়। তার বাবা হাজি আবু দাদ মোহাম্মদ ছিলেন একজন ইরানি বালুচ, তিনি ডাডাল নামেও পরিচিত ছিলেন। আর তার মা ছিলেন খাদিজা বিবি, যিনি ডাডালের তৃতীয় স্ত্রী। পরে ইকবাল বাবু ডাকায়েত যদিও দাবি করেন তিনি রহমানের আসল বায়োলজিক্যাল ফাদার। যাই হোক, লিয়ারি করাচির এক অন্যতম পুরনো, ডেন্সলি পপুলেটেড এবং অনুন্নত এলাকা হিসেবে পরিচিত। বহু বছর ধরেই এই শহরটি সংকীর্ণ গলি, দারিদ্র এবং পাওয়ারফুল গ্যাং কালচারের জন্য কুখ্যাত ছিল। এখানে কাচ্ছি, গুজরাটি, সিন্ধি এবং উর্দু ভাষার মুহাজির সম্প্রদায়ও বসবাস করত। তবে এখানে অধিকাংশ মানুষ ছিল বালুচ জাতিগোষ্ঠীর। কিন্তু এই বালুচরা আসলে কারা? বালুচরা মূলত একটি ইরানীয় বংশোদ্ভূত যাযাবর পশুপালক জাতিগোষ্ঠী, যারা পশ্চিম ইরানীয় ভাষা বালুচিতে কথা বলে। তাদের আদি বাসস্থান দক্ষিণ এবং পশ্চিম এশিয়ার বালুচিস্তান অঞ্চল, যা বর্তমানে পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত। বালুচদের একটা বড় অংশ পাকিস্তানেও বসবাস করে, প্রায় 50% পাকিস্তানের বালুচিস্তানে এবং প্রায় 40% সিন্ধ প্রদেশে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় 3.6% হলো বালুচ, আর ইরান ও আফগানিস্তানেও তাদের যথেষ্ট উপস্থিতি রয়েছে। এবার মূল গল্পে ফেরা যাক। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে এই লিয়ারি এলাকায় ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ডের উত্থান শুরু হতে থাকে। রহমানের বাবা ডাডাল এবং তার ভাই শের মোহাম্মদ 1964 সাল থেকেই ছোটোখাটো ক্রাইম আর ড্রাগ স্মাগলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। সে সময় লিয়ারির মাদক ব্যবসা এবং আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত কালা নাগ নামে একজন কুখ্যাত গ্যাংস্টার। পরবর্তীতে 1970 সালে পুলিশের ধাওয়া থেকে পালানোর সময় এক ছাদ থেকে লাফ দিতে গিয়ে কালা নাগের মৃত্যু হয়। তার মৃত্যুর পর ডাডাল এবং শেরু মোহাম্মদ মাদক ব্যবসা শুরু করেন এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা ব্যবসা এগিয়ে নিয়ে যান। পরে তারা স্বাভাবিকভাবেই মারা যান। ডাডালের পরবর্তীতে হাজিলাল মোহাম্মদ বা হাজি লালু এবং ইকবাল বাবু ডাকাইত লিয়ারির আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেন। কালানাগের ছেলে আল্লাহ বক্স বাবু ডাকাইতের গ্যাংয়ে যোগ দেয় এবং তারা একসাথে হাজি লালুর বিরুদ্ধে কাজ করতে শুরু করে। তবে 1911 সালে আল্লাহ বক্স গ্রেপ্তার হয় এবং এখনও সে জেলেই আছে। 1980-তে আফগান জিহাদ চলাকালীন বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র লিয়ারি এবং করাচির মধ্যে প্রবেশ করে। ফলে ছোটোখাটো ড্রাগ স্মাগলাররাও হাতে অস্ত্র পেয়ে যান। তারা চাঁদাবাজি বা এক্সটর্শনকে আয়ের আরেকটি উপায় হিসেবে ব্যবহার করতে শুরু করে। এর ফলে গ্যাং ওয়ার আরও তীব্র হয়ে ওঠে। এই সময় রহমান হাজি লালুর গ্যাংয়ে যোগ দেয়। ছোটবেলা থেকেই সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বলা হয় মাত্র 13 বছর বয়সেই সে একজনকে ছুরির আঘাতে প্রায় মেরেই ফেলেছিল। হাজি লালু এবং বাবু ডাকাইত একে অপরের হত্যার চেষ্টা শুরু করে। বাবু ডাকাইত কন্ট্রাক্ট কিলার হানিফ বাজুলাকে ভাড়া করেছিলেন হাজি লালুকে হত্যা করার জন্য। অন্যদিকে হাজি লালু রহমানকে প্রশিক্ষণ দেন বাবু ডাকাইতকে হত্যা করার জন্য। এদিকে সিন্ধ পুলিশের মতে 18 সেপ্টেম্বর 1995 রহমান তার মা খাদিজাকে হত্যা করে। স্থানীয় সংবাদপত্রে জানা যায় এটি ছিল তার জীবনের প্রথম হত্যাকাণ্ড। জানা যায় যখন রহমান বাবু ডাকাইতকে হত্যার পরিকল্পনা করছিল, তখন বাবু তাকে বলেছিল যে সে রহমানের মায়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল এবং তিনি নাকি রহমানের প্রকৃত বাবা। এতে রাগের মাথায় রহমান তার মাকে হত্যা করে। আবার অন্য একটি সূত্র অনুযায়ী তার মা নাকি পুলিশের ইনফরম্যান্ট হয়ে গিয়েছিলেন, তাই তিনি তাকে হত্যা করেছিলেন। পরবর্তী গ্যাংওয়ারে বাবু ডাকাতের 4 জন ছেলেই মারা যান। 1996 সালে বাবু ডাকাইত
প্যারালাইটিক স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি গ্রেপ্তার হয়ে যান। ঠিক একই বছরে রহমান ডাকাইত এবং হাজি লালুর ছেলে ইয়াসির আরাফাতও গ্রেপ্তার হন। হাজি লালুর আর এক ছেলে আরশাদ পাপ্পু গ্যাংয়ের সদস্য ছিল, তবে সে তুলনামূলকভাবে সাইলেন্ট রোলই প্লে করত। 1996 সালে মাদক এবং অস্ত্র রাখার অভিযোগে রহমান গ্রেপ্তার হয়। তিনি প্রায় 1.5 বছর জেলে ছিলেন। পরে করাচি জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। এরপরে তিনি বালুচিস্তানে পালিয়ে যান এবং লিয়ারিতে নিজের শক্ত ঘাঁটি ধীরে ধীরে তৈরি করতে থাকেন। 2006 সালের মধ্যে তিনি প্রচুর ইনফ্লুয়েন্স এবং সম্পত্তির মালিক হয়ে ওঠেন। তিনি 3 বার বিয়ে করেছিলেন এবং তার 13টিরও বেশি সন্তান ছিল। বলা হয় করাচি এবং বালুচিস্তানের পাশাপাশি ইরানেও তার সম্পত্তি ছিল। এরপর হাজি লালুর গ্যাং তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দেয়। মাদক ব্যবসার পাশাপাশি তারা এক্সটর্শন, কন্ট্রাক্ট কিলিং এবং কিডন্যাপিংও শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত গ্যাংয়ের ভিতরেই বিশ্বাসঘাতকতা জন্ম নেয় এবং সেখান থেকে শুরু হয় দলের মধ্যে ভাঙন। একবার খারাদার এলাকায় সেলিম অপহরণের মুক্তিপণের টাকা থেকে হাজি লালু রহমানকে বঞ্চিত করেন। আর এক ঘটনায় রহমানের বন্ধু ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী ফয়েজ মোহাম্মদ চাঁদা দিতে অস্বীকার করায় হাজি লালুর ছেলে আরশাদ পাপ্পুর হাতে খুন হন। 2001 সালে হাজি লালু গ্রেপ্তার হওয়ার পর তার দলটা দুভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে ছিল রহমান ডাকাইতের গ্যাং, অন্যদিকে আরশাদ পাপ্পুর গ্যাং। এরপর রহমান লিয়ারির বাইরেও মালির এবং কোরাঙ্গি এলাকাতেও নিজের প্রভাব বাড়াতে শুরু করে। সে করাচির অন্যান্য আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে, যাদের মধ্যে কিছু গ্যাং মুত্তাহিদা কোয়ামি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল। ফলে লিয়ারিতে ব্যাপক গ্যাং ওয়ার শুরু হয়। অনুমান করা হয় এই সংঘর্ষে প্রায় 3500রও বেশি মানুষ নিহত হয়েছিল। 2000 সালের শুরুতে রহমান তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করে লিয়ারির স্বঘোষিত রাজা হয়ে ওঠেন। পাকিস্তানের পত্রিকা দ্য এক্সপ্রেস টিউন 2021 সালে লিখেছিল, রহমান ওয়াজ ইনভলভড ইন এক্সটর্শন, কিডন্যাপিং, ড্রাগ স্মাগলিং, দ্য সেল অফ ইলিগাল আর্মস অ্যান্ড মোর। 2008 সালের শুরুর দিকে রহমান নিজেকে সর্দার আব্দুল রহমান বালুচ বলে পরিচয় দিতে শুরু করেন এবং লিয়ারির একজন রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হন। তিনি পিপলস আমান কমিটি গঠন করেন। এই সংগঠনটির ঘোষিত উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে চলা গ্যাংওয়ার বন্ধ করা এবং এলাকাতে শান্তি প্রতিষ্ঠা করা। তবে বাস্তবে এই সংগঠনটি রহমানের গ্যাংয়ের এলাকা নিয়ন্ত্রণ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। এই সময় রহমান ক্ষমতাসীন পাকিস্তান পিপল পার্টির সাথে গভীর সম্পর্ক গড়ে তোলেন। লিয়ারিতে তার ক্রমবর্ধমান ক্ষমতা তাকে করাচির স্থানীয় রাজনীতি, ব্যবসা এবং পিপিপি এর রাজনৈতিক কাঠামোর মধ্যেও প্রভাবশালী করে তোলে। যদিও রহমানের মৃত্যুর পর এই সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেন তার রিলেটিভ উজের বালুচ, যিনি পরে সংগঠনটিকে আরও শক্তিশালী করে তোলেন। লিয়ারির অপরাধ এবং গ্যাংওয়ার নিয়ন্ত্রণ করতে না পেরে সিন্ধ পুলিশ 2004 সালে ইন্ডাস্ট্রিয়াল ক্রাইম ইউনিট গঠন করে। তবে এটি সফল না হওয়ায় 2005 সালে এটিকে বাতিল করা হয় এবং এর পরিবর্তে 2006 সালে লিয়ারি টাস্ক ফোর্স গঠন করা হয়। এর নেতৃত্বে ছিলেন পাকিস্তানের দুঁদে পুলিশ কর্তা চৌধুরী আসলাম। 2006 সালের জুন মাসে পুলিশ রহমানকে গ্রেপ্তার করেছিল, কিন্তু সেই রেকর্ড পুলিশ ফাইলে কোথাও পাওয়া যায় না। একটি রিপোর্ট অনুযায়ী পরে পাকিস্তানের রাজনীতিবিদ আসিফ আলী জারদারি চৌধুরী আসলামকে ফোন করে বলেছিলেন, রহমানকে হত্যা করো না, কোনো ভুল কাজ করো না, মামলা আদালতে উপস্থাপন করো। এরপর রহমানকে গোপনে কিছু পুলিশ কর্মকর্তার বাড়িতে রাখা হয়েছিল, তবে সেখান থেকেও সে পালিয়ে যায়। 2009 সাল, বহু বছর ধরে পুলিশের হেডলিস্টে থাকা রহমান ডাকাতকে ধরতে তখন পাগল হয়ে উঠেছিল সিন্ধ পুলিশ। শেষ পর্যন্ত তার ফোন ট্র্যাক করেই তার অবস্থানের সূত্র পায় তারা। পরে কোয়েটা শহরের কাছাকাছি তাকে আটক করা হয়। সেই সময় রহমান ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। তাকে বলা হয় এক পুলিশ অফিসার তার সাথে কথা বলতে চান। রহমান যখন কথা বলার জন্য গাড়ির দরজা খুলে সামনে তাকান, তখনই তিনি দেখতে পান কুখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট চৌধুরী আসলামকে। মুহূর্তের মধ্যেই তাকে গাড়িতে তুলে আটক করা হয়। বিভিন্ন সূত্রে জানা যায় রহমান এই বিষয়টি টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু চৌধুরী আসলাম সেই প্রস্তাবে রাজি হননি। এরপর 2009 সালে এক পুলিশ এনকাউন্টারের ঘটনায় রহমান ডাকাইত এবং তার 3 সহযোগী আকিল বালুচ, আওরঙ্গজেব বাবা এবং নজির বালা গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় বলে পুলিশ জানায়। পুলিশের তথ্য অনুযায়ী তখনও রহমানের বিরুদ্ধে 80টিরও বেশি মামলা ছিল, যার মধ্যে মার্ডার, কিডন্যাপিং, এক্সটর্শন আরও গুরুতর অপরাধের অভিযোগও নথিভুক্ত ছিল।
রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লিয়ারি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষের কাছে তিনি শুধু একজন গ্যাংস্টার ছিলেন না, বরং ছিলেন একজন রবিনহুডের মতো চরিত্র। কথিত আছে তিনি তার অপরাধমূলক আয়ের একটি অংশ গরিবদের মধ্যেও বিলিয়ে দিতেন। রিপোর্ট অনুযায়ী তার জানা যায় লিয়ারির ইতিহাসের সবচেয়ে বড় জনসংগম হয়েছিল। রহমানের স্ত্রী পরে সিন্ধ হাইকোর্টে মামলা করেন এবং দাবি করেন যে এটি একটি ভুয়ো এনকাউন্টার ছিল। আদালত পুলিশকে রিপোর্ট দিতে বললেও মামলাটি শেষ পর্যন্ত কখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। পরবর্তীকালে 2014 সালে এই পুরো অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ অফিসার চৌধুরী আসলাম নিজেও নিহত হন। তাকে হত্যা করা হয় তারিক-ই-তালিবান পাকিস্তানের একটি আত্মঘাতী হামলায়। পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার মির্জা পরে দাবি করেছিলেন যে রহমানকে হত্যার ঘটনায় তারও ভূমিকা ছিল এবং পরে তিনি এই নিয়ে অনুতপ্ত ছিলেন। শেষ পর্যন্ত রহমান ডাকাতের গল্পটা একটা অদ্ভুত বাস্তবতার গল্প শোনায়। আইনের চোখে তিনি ছিলেন করাচির আন্ডারওয়ার্ল্ডের এক কুখ্যাত গ্যাংস্টার, আর লিয়ারি বহু মানুষের কাছে তিনি ছিলেন বালুচদের রক্ষাকর্তা। তার মৃত্যু হয়তো একটি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছিল, কিন্তু লিয়ারির গলি এবং করাচির আন্ডারওয়ার্ল্ডে তার নামের প্রতিধ্বনি বহু বছর ধরে রয়ে গেছে। এই ভিডিও নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।